সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে, কাজ করতে না পারলে পদে থাকা অপ্রাসঙ্গিক বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। একতা বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ, লাগাতার আন্দোলনে দেশ ধ্বংসের পথে যাবে শঙ্কা হেফাজত নেতাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তিন উপদেষ্টার পদত্যাগ চাইলেন বিএনপির জয়নুল আবদিন ফারুক। বিচার সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপের আহ্বান জোনায়েদ সাকিব। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পুরো নদীর দায়িত্ব না দেওয়ার আহ্বান বাকি এজেন্সিদের, আগের ব্যবস্থাই বহাল চায় কুয়ালালামপুর। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজ পদে থাকা অপ্রাসঙ্গিক বলেও মত জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেবার পর থেকেই নানা দাবিতে রাজধানীর রাস্তাঘাট বন্ধ করে নগরবাসীকে জিম্মি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশ গঠনে সব রাজনৈতিক দলের সহায়তা চান তিনি। ৮ আগস্ট শপথ নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের ওপর ছিল দেশবাসীর প্রত্যাশার চাপ। কোনো না কোনো দাবিতেই প্রায় প্রতিদিনই রাজধানীর সড়ক অবরোধ করে চলছে আন্দোলন বিক্ষোভ। এতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। এর মাঝেই সংস্কার কমিশন গঠন করেছে সরকার। জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার চলছে ট্রাইব্যুনালে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সরকারি পেশাজীবী শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ বিভিন্ন গোষ্ঠীর একের পর এক আন্দোলনে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের কাজ, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা শেষে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর মানুষের প্রত্যাশার চাপ বেশি। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে স্পষ্ট কোনো জবাব দেননি রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। জুলজিক্যাল সোসাইটির এই আলোচনা সভায় অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি আদায় একের পর এক আন্দোলন চললে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না বলে শঙ্কা জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। রাজনৈতিক বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে অভিভাবক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দেশের স্তম্ভ বলেও উল্লেখ করেন তারা। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাজনৈতিক দলের নেতা এবং ছাত্র নেতাদের মাঝে অযথা কোনো বাকবিতণ্ডার প্রয়োজন নেই। ব্যক্তিগত মান অভিমানের কারণে দেশের জনগণের স্বপ্ন যেন ফিকে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই সহ সকল হত্যাকাণ্ডের বিচার, হেফাজত কর্মীদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের উপর গণহত্যা বন্ধের দাবি করেন হেফাজত নেতারা। ছাত্রনেতৃবৃন্দ, তোমাদেরকে আমি বলবো, তোমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাকবিতণ্ডার জড়ানোর কোনো প্রয়োজন নেই। চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানাই।
একতা বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য পরিষদ। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি জানান তারা। এর আগে জুমার নামাজ শেষে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন জুলাই ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এরপর শুরু হয় মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঐক্য বিনষ্টে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করে জুলাই ঐক্যকে বিনষ্ট করতে চাইছে তাদের এদেশে স্থান হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। জুলাই ঐক্য বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তারা। দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনারা পদক্ষেপ নিন। সর্বোপরি সবাইকে আহ্বান জানাতে চাই, ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো কিছু নেই। আমরা অতি সত্বর দৃশ্যমান সংস্কার এবং বিচারের গতি দেখতে চাই এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অতি বিলম্বে ঘোষণা করতে হবে। পদত্যাগ নয়, সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, 3 উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনের তফসিল সরকারকে দ্রুত ঘোষণা করতে হবে। এমন কোনো সংস্কার করা যাবে না যা নির্বাচনকে বিলম্বিত এবং পরিস্থিতি আরও অস্থির করে। বর্তমানে দেশে যারা অস্থিরতা তৈরি করছে তাদের খুঁজে বের করতে হবে। এটা সরকারের দায়িত্ব। স্থিতিশীলতা ধরে রাখতে এখন সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের হতাহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর বেহের পাড়ায় গণ অভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের, যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই, এমন প্রশ্নও তোলেন তিনি। পরে আরমান মোল্লার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী। এ সময় এই পরিবারের পুরো দায়িত্ব আমরা বিএনপি পরিবার নিয়েছে বলেও জানান তিনি। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ সরকারকে ঘোষণা দিতে হবে। এতে রাজনৈতিক অস্থিরতা কাটবে বলে আশা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতি সমাবেশে আশা প্রকাশ করেন তিনি। জুনায়েদ সাকিব বলেন, পরস্পর বিরোধী অবস্থার কারণে ফ্যাসিবাদীরা সুবিধা পাবে। ঐক্য কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিদায় করতে রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনতে হবে। তবে সরকারের কাজ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করা না। পরে সরকারকে ন্যূনতম ঐক্য বজায় রেখে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণেরও আহ্বান জানান জুনায়েদ সাকিব। এর আগে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা সহ 10 দফা দাবি তুলে ধরা হয় সমাবেশে। আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তিসমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি, তাহলে পতিত ফ্যাসিস্টরা তার সুবিধা নিবে, তার দেশি বিদেশিরা সুবিধা নিবে। ন্যূনতম সংস্কার সহ গণতন্ত্র নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম। মার্কিন এজেন্ডা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিকেলে পুরনো পল্টনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দাবি করেন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত চলছে। এছাড়া চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ারও চেষ্টা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি সিপিবি সভাপতি বলেন, পদত্যাগের হুমকি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করা চলবে না। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরই ফ্যাসিবাদের দোসর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দেশ জগতে যারাই বলতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগের দোষর এই ট্যাগ লাগানো দিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচিত সরকার না আসলে দেশের মানুষের জানমালে রক্ষা করা সম্ভব না। নির্বাচিত সরকার না আসলে দেশে বিনিয়োগ হবে না। নির্বাচিত সরকার না আসলে আজকে দেশে অস্থিরতা নৈরাজ্য বন্ধ হবে না। তাই অবিলম্বে নির্বাচন দিয়ে আপনি বিদায় হন। জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে সেনাবাহিনী। দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এই আহ্বান জানানো হয়। পোস্টটিতে বলা হয়েছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এছাড়াও জনগণকে সত্যতা যাচাই করে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে ফেসবুক পোস্টে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও খরচ কমাতে পুরনো 101টি এজেন্সিকে দায়িত্ব না দিয়ে বিদ্যমান লাইসেন্সে যোগ্যদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট বিরোধী রিক্রুটিং এজেন্সি। আর অভিবাসন ব্যয় কমাতে সরকারি তত্ত্বাবধানে অর্থ লেনদেন ব্যবস্থাপনার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। এদিকে বিভিন্ন পক্ষের আপত্তির পরেও বাংলাদেশের পুরনো এজেন্সিগুলো দিয়েই কর্মী নিয়োগে অনড় মালয়েশিয়ার সরকার। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার খবরে আশাবাদী কর্মীরা। তবে এবারও সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া যেতে হবে কিনা এ নিয়ে শঙ্কায় তারা। সিন্ডিকেটের কারণে যেতে না পেরে সবশেষ প্রায় 50,000 কর্মীর নিঃস্ব হওয়া ও হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর এখনো পূর্ণ হয়নি। চলতি মাসে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সফর শেষে 22 ও 23 মে ঢাকায় হয়ে যাওয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না জানালেও সিন্ডিকেট থাকার আভাস মিলেছে মন্ত্রণালয়ের তথ্যে। বৃহস্পতিবার যৌথ কারিগরি কমিটির বৈঠকে মূল আলোচনা হয় মালয়েশিয়া বাংলাদেশের বিদ্যমান সমঝোতা স্মারকের জটিলতা নিরসন নিয়ে। তবে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার বলা হলেও নির্দিষ্ট কিছু সংখ্যক এজেন্সি দিয়েই কর্মী নিতে চায় মালয়েশিয়া। অভিবাসন ব্যয় বৃদ্ধি এটা বলার আর অপেক্ষা রাখে না এবং দুবার এটা প্রমাণিত হয়েছে অলরেডি। আমরা বলেছিলাম যে বিএমইটির একটা ডাটা ব্যাংক করে এবং ওয়ার্কাররা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে এরকম একটা সিস্টেম করে এবং মালয়েশিয়াটাকে একটা পাইলট বেসিসে তারা করতে পারে। সিন্ডিকেটে মূল অসুবিধা অভিবাসন ব্যয়। গতবার এই অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল 5 লাখের উপর। সিন্ডিকেট রেখে এর লাগাম টানতে চাইলে লেনদেন হতে হবে সরকারি ব্যবস্থাপনায়। এই যে পেমেন্টের সিস্টেমটা এইটা আমরা কেন অনলাইনে করতে পারছি না? একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে নিয়ন্ত্রণ করা না হবে, মনিটরিংয়ের জায়গাটাকে বাধ্য করা না হবে, জবাবদিহিতাটা সৃষ্টি করা না হবে, তাহলে এই অভিবাসন ব্যয় যেমন কমবে না একটি, আরেকটা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে এত টাকা খরচ করে যাওয়ার পরেও সে যে কাজ পাবে সেই কাজের নিশ্চয়তাটাও সে পাবে না। আগের মতো 101টি রিক্রুটিং এজেন্সি না হয়ে এর সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে আভাস মিলেছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 4 দিন ঢাকা সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম সহ দেশের 13 জেলায় বজ্র বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরসমূহে জারি হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আগামী মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের 4 সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। এ সময়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে গাজীপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট নিচ্ছিল বিএনপির একটি গ্রুপ। এ সময় বিএনপি আরেকটি দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ এসে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপরেই তাকে চট্টগ্রামের মিরসরাই থানায় করা নাশকতার একটি মামলায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে সেখান থেকে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার ৫টি মামলা রয়েছে, তবে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে আটক করা হয়নি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ এর সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কিছু নেয়নি সরকার। জুলাই অভ্যুত্থানের পরবর্তী ৯ মাসে অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়ালেও এখনো সরকার চ্যালেঞ্জের সম্মুখীন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে রাজধানী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের অর্থনীতি, সুশাসন ফিরতে শুরু করে দেশের ব্যাংকিং খাতে, নতুন করে আশার আলো দেখেন বিনিয়োগকারীরা। তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। ইকোনমিক্স অলিম্পিয়াডের অনুষ্ঠানেও সেই চ্যালেঞ্জের বিষয় উঠে এসেছে। ব্যাংকাররা জানান, ব্যাংকে নতুন প্রশাসক বসানো ভালো উদ্যোগ, তবে রাজনৈতিক অনিশ্চয়তায় আবারও সবকিছুকে ঝুঁকিতে ফেলবে আশঙ্কা তাদের। এরা যে রেটে আমাদেরকে ডলার দেয় সেই রেটটা আবার বেড়ে যাবে, সেই রেটটা বেড়ে গেলে আবার আমদানিকারকের উপরেই কিন্তু আলটিমেটলি গিয়ে তার চাপটা বাড়বে। সো এই অনিশ্চয়তার মধ্যেও আই মাস্ট সে একটা মিক্সড প্রোগ্রেস আমরা দেখছি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে নীতি নির্ধারণ করেন, যে কারণে পিছিয়ে যাচ্ছে সমাজ। আমাদের অর্থনীতির আকার বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে এবং তার পাশাপাশি যে সামাজিক উন্নয়নের সূচক, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, এই সব কিছুতে আমাদের বেশ কয়েকটা সূচকে আমরা খুব ভালো অগ্রগতি করতে পেরেছি। কিন্তু সেটা আবার অর্থনীতির যে উন্নতি হয়েছে তার সাথে যে সবসময় খুব সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে তা না। অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ এর সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কিছু নেওয়া হয়নি। অনেকেই ট্যাক্স কমিয়ে দিতে অনুরোধ করেন, কিন্তু দেশের কথা কেউ ভাবে না। সম্পদ, দেশের সম্পদ বাইরের থেকে আপনারা দেখছেন তো, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যেটা করতে দিল সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসি। অর্থনীতি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ২০,০০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ৫ জন আজারবাইজানের বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে ডিম ও ফার্মের মুরগির দাম। এছাড়া পেঁয়াজের দামও বাড়তি। বিক্রেতারা জানান, ডিমের ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ ও সোনালী মুরগির কেজি ২৫০ থেকে ২৮০ টাকা। এক মাসের ব্যবধানে ২০ থেকে ২৫ টাকা বেড়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে কিছুটা কমেছে মিনিকেট চালের দাম। খুচরা পর্যায়ে কেজিতে ১ থেকে ২ টাকা কমে বেশিরভাগ মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকার আশপাশে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।